স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তেপান্তরের মুখের হাসিটুকু আলগোছে মিলিয়ে গেল। সেহেলা উঠে গিয়ে তেপান্তরের পাশে বসলো। এরপর হাত বলিয়ে দিলেন চুলে। ছেলেটির অব্যক্ত দীর্ঘশ্বাস বুঝে নিতে কষ্ট হলো না। তিনজনের জম্পেশ আড্ডা হলো। সেহেলা উঠে গেলেন রান্নাঘরে। তেপান্তরেও তার পিছু পিছু ছুটলো। সেহেলা নুডলস আর চা বসালেন গ্যাসে। তেপান্তর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করছে তার সাথে। একটু পর পর দুজনের হাসির শব্দে মৃতপ্রায় বাড়িটি যেন জীবন্ত হচ্ছে। রোদ্দুর এগোলো না সেদিকটায়, কেবল একবার দেখলো। মাকে আজ কতদিন পরে এভাবে মন খুলে হাসতে দেখলো তার রোদ্দুরের জানা নেই। মোবাইল হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই অরিত্রের পোস্ট সামনে এলো। একটি মেয়ের সাথে তোলা ছবি। মেয়েটি নিখুঁত সুন্দরী, যার পাশে দাঁড়ালে রোদ্দুর কেবলই রোদের মতো শ্যামলা। আর সে সে তুষার শুভ্র। বেশিক্ষণ তাকালো না, স্ক্রল করতে লাগলো। হঠাৎ নোটিফিকেশন চেক করতেই রোদ্দুর দেখলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আইডির নাম তেপান্তর টেপু। প্রোফাইলে তেপান্তরের হাস্য উজ্জ্বল ছবি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আইডিতে ঢুকতেই রোদ্দুর হা হয়ে রইল। 4 মিলিয়ন ফলোয়ার্স, ইন্টারন্যাশনাল মডেল। 178 জন ফ্রেন্ডের মধ্যে রোদ্দুরই 178 নম্বর। স্ক্রল করতেই তেপান্তরের বিকেলে তোলা ছবিগুলো নজরে এলো, যা পোস্ট করা হয় মিনিট 10 আগেই। অলরেডি 100K লাইক, মেয়েদের লুতুপুতু কমেন্টস। এসবের তোয়াক্কা না করে আরেকটু স্ক্রল করতেই একটা রিলস সামনে এলো। তেপান্তর একটা শোতে অ্যাওয়ার্ড নিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে এক নারীর কণ্ঠ ভেসে আছে। The winner is Tepantor from Bangladesh. রোদ্দুর শব্দ করে হেসে ফেললো। সেহেলা নাস্তা টেবিলে রাখছেন আর অবাক হয়ে মেয়েকে পরখ করছেন। তেপান্তর জিজ্ঞেস করলো, রোদ, হাসছিস কেন? রোদ্দুর ফোন স্ক্রিন তেপান্তরের দিকে ঘুরিয়ে বলল। তেপান্তর বলেই খিলখিল করে হাসছে মেয়েটি। তেপান্তর গর্জিয়ে উঠে বলল, মোটেও মজা নিবি না বললাম কিন্তু। রোদ্দুর কোনো রকমে হাসি থামানোর চেষ্টা চালিয়ে বলল। তুই বেকার মিথ্যে বলা শিখেছিস তো। তেপান্তর চায়ের কাপে চুমুক দিয়ে বলল। এটাকে চাকরি বলে নাকি? ঘড়ির কাঁটায় 8:30। রোদ্দুর তেপান্তরকে এগিয়ে দিতে বাসার গেট অব্দি এলো। হঠাৎ গাছের ডাল হতে রোদ্দুরের গায়ে কিছু একটা পড়তেই সে বেশ ভড়কে গিয়ে চিৎকার করে উঠল। ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় খেয়াল করতেই বুঝলো এটা তো বিড়াল। রোদ্দুর বিড়ালটিকে দেখেই চিনল। এই বিড়ালটি সেদিন অরিত্রের কোলে বসা দেখেছিল। তেপান্তর হাঁটু ভেঙে বসে বিড়ালটিকে কোলে তুলে নিতে নিতে জিজ্ঞেস করলো, রোদ, এটা কার বিড়াল রে? বিড়ালটির গলায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। বিড়ালটিও তেপান্তরের সাথে মিশে গেল, যেন আদর উপভোগ করতে লাগলো। রোদ্দুর হেসে বলল, রাস্তার বেড়াল, তার ভালো লাগলে তোর সাথে মিশবে নয় তো না। তবে জানিস, এদের ভাগ্য কিছুটা মানুষের মতো। এরা যখন কাউকে ভালোবাসে বা ভালোবেসে ফেলে বা কারো সহানুভূতির আশা করে, তখন এরা একা হয়ে যায়। আমরা একদিন বা দুদিন ওদের খাবার দেই, আদর করি, যত্ন করি, লোভ দেখাই, এরপর নিজেরাই হারিয়ে যাই। তেপান্তর হাসলো। ভুল কিছু বলেনি তো সে। আমি ওকে অ্যাডপ্ট করবো রোদ। রোদ্দুর হাসলো, বলল, বোকা, এটা অ্যাব্রোড নয়, বাংলাদেশ। ভালো লাগলে সাথে নিয়ে যা। ও মানিয়ে নিতে পারলে থাকবে তোর সাথে। তবে সেফটির জন্য ওকে একবার ডক্টর চেক আপ করাতে পারিস। তাহলে চল, এখনই চেক আপে যাবো। এখন তুইও যাবি আমার সাথে। বিড়ালটির জন্য বড্ড মায়া হলো রোদ্দুরের, তাই আকপাচ না ভেবেই বলল। আচ্ছা চল। সেহেলার কাছে এক দৌড়ে গেল রোদ্দুর, হয়তো অনুমতি চাইতে। এই সুযোগ সম্পূর্ণ সাদা রঙের বিড়ালটির কানের কাছে গিয়ে তেপান্তর গাইল। রোদ্দুর গলা উঁচিয়ে বলল, কি আর করবি, বাসায় নিয়ে পালা শুরু কর। এক বিল্লু পালবে, আরেক বিল্লু। ভালোই হবে। এরপর দুজনে মিলে মডেলিং করবি। দুজনেই হেসে উঠল একসাথে। নীলা আর অধীরের মাঝের দূরত্বটুকু একটু হলেও কমেছে। নীলা বয়সে অধীরের থেকে অনেকটাই ছোট। সংখ্যার হিসেব 10টি বছর। এই এজ গ্যাপের কারণেই হয়তোবা অধীরের তার সাথে মানিয়ে নিতে একটু প্রবলেম হয়েছিল। তবে সে তো আর 5টি মেয়ের মতো ন্যাকা নয়। সে যথেষ্ট ডিসেন্ট, চুপচাপ। নীলা কফির মগ নিয়ে রুমে ঢুকে দেখলো অধীর বিছানায় এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে। নেবু নেবু চোখে তাকিয়ে অধীর বলল, মাইগ্রেন পেইন। নীলা কফির মগ বেড সাইড টেবিলে রেখে দ্রুত আলমারি হতে মেডিসিন বক্স বের করে আনলো। সে জানে মাইগ্রেন পেইন উঠলে অধীর ছটফট করে। দ্রুত ওষুধ খুঁজে বের করে ডাকলো অধীরকে। অধীর কোনো রকমে উঠে বসে নীলার হাত থেকে ওষুধ নিল।
নীলা পানির গ্লাস এগিয়ে দিল। ঔষধ খেয়ে অধীর নীলাকে বলল। কফি এনেছো দেখলাম। বলতে বলতেই সে রুমের লাইট নিভিয়ে এসে বসলো বেডে। ব্যালকনি হতে সাদা পর্দা ভেদ করে আলো প্রবেশ করছে রুমে। অধীর নীলার উড়ুতে মাথা রাখলো। এই অপ্রত্যাশিত কাছে আসায় নীলা শিহরিত হলো। অধীর আলগোছে চোখ বুজে নিয়ে বলল, মাথাটা একটু টিপে দাও। নীলা কাপা কাপা হাতে অধীরের কপালে 2 আঙ্গুল বসালো। অরিত্র সিনথিয়ার সাথে মিলে সারাদিন শহর ঘুরে দেখলো। সূর্য ডোবার পরে দুজনেই দাঁড়িয়ে রইল একটি নির্জন ব্রিজের কিনারা ঘেঁষে। এখান থেকে সম্পূর্ণ শহরের আলোকছটা একসঙ্গে উপভোগ করা যায়। আর 3 দিন পরেই অরিত্রের ক্লাস শুরু হবে। এর আগেই আশপাশটা ঘুরে দেখা। এতদিনে দুজনের বন্ডিংটাও বেশ ভালো হয়েছে। সিনথিয়া বরাবর প্রাণ উজ্জ্বল একটি মেয়ে। মেয়েটির পুরো নাম সিনথিয়া জামান চেরি। 2 বোনের মধ্যে ছোট চেরি বড় বোন আসফিয়া জামান তরি ইংল্যান্ডে সেটেলড। তিনি অধীরের থেকেও বয়সে বড়। বলা চলে কাজিনদের মধ্যেও সবচেয়ে বড় তিনি। নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকায় এতদিন রোদ্দুরকে নিয়ে ভাবেনি অরিত্র। তবে আজ এই নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে হঠাৎ মেয়েটির মুখশ্রী ভেসে উঠল চোখে। এতদিন সে একটুবারের জন্যেও রোদ্দুরকে মনে করেনি। তবে কি তার ভালোবাসায় ভাটা পড়েছে? অরিত্র আহনাব শেখের ভালোবাসা কি এতটাই ঠুনকো? না না, এ হতে পারে না। মন মস্তিষ্ক জটলা পাকিয়ে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে। পকেটে ফোনটি ভাইব্রেট করতেই মনোযোগ সরল অরিত্রের। মায়ের কল দেখে প্রথমে নিজেকে ধাতস্থ করে হাসি ফোটালো ঠোঁটে। তেপান্তর বিড়ালটিকে বাসায় এনেছে আজ 13 দিন। তবে বিড়ালটির ভাবসাব দেখে তা ঠাউর করা দায়। সে সারাক্ষণ তেপান্তরের আগে পিছু লেজ নাড়িয়ে ঘুরতে থাকে। বোঝাতে চায় সে আদর পেতে চাচ্ছে। মনে হয় কত জনম ধরে দুজনের পরিচয়। তেপান্তরের একাকিত্বে জীর্ণ জীবনের অষ্টপ্রহর জুড়ে এখন কেবলই সান। সে বিড়ালটিকে সান নামটি দিয়েছে। আদতে এই বিড়ালটি তেপান্তরের জীবনের একটুখানি সূর্য, কিংবা হতে পারে এক মুঠো সূর্যালোক, হয়তো রোদ্দুর। পরন্ত বিকেলের সূর্যের সোনালী আভায় ব্যালকনিতে দাঁড়িয়ে তেপান্তর। তখন তার কোলে শুয়ে আরাম করছে সান। ফোনের রিং কানে আসতেই তেপান্তর রুমে ছুটলো। এই অসময়ে কে কল করতে পারে ভেবে পাচ্ছে না সে। স্ক্রিনে অভ্র নামটা ফুটে উঠতেই তেপান্তর যদিও অবাক হলো, তবে পিক করে কানে ধরতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো। ভাই, আমার কে যেন হয়েছে। কণ্ঠে হাঁসফাঁস স্পষ্ট। তেপান্তর কণ্ঠে গাম্ভীর্য ঢেলে বলল, তোর কি হয়েছে সেটা পরে শুনবো, আগে বল এতদিন কোথায় ছিলি? আজ যখন নিজের প্রবলেম তখন ফোন করে হায় উত্তাস করছিস। এবার অভ্র মিইয়ে গেল। অভ্র ছোট থেকে তেপান্তরের সাথেই বড় হয়েছে। ল পড়াকালীন তারা একই বাসাতে স্টে করেছে, একই ল স্কুলে পড়েছে। এমনকি অভ্র তেপান্তরের ভার্সিটির জুনিয়র। পড়া দেখিয়ে দেওয়া, খাবার খেতে তাড়া দেওয়া থেকে শুরু করে অসুস্থ হলে সেবা করা সব করেছে তেপান্তর। বড় ভাইয়ের মতো পথ দেখিয়েছে। তবে দেশে আসার পরে অভ্র একটিবারের জন্যেও তাকে কল করেনি। অভ্রকে চুপসে যেতে দেখে তেপান্তর জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি আমি কি? আমি কদিন আগে একটা মেয়ের সাথে দেখা করেছি। এমনকি দেখা করার আগেও আমাদের নিয়ম করে ফোনে কথা হতো। এখনো হয়। আমার মনে হচ্ছে মেয়েটি আমার লাইফের অনেকটা জায়গা ইতিমধ্যে দখল করে ফেলেছে। বলেই থামলো অভ্র। ততক্ষণে তেপান্তর এতটাই আশ্চর্য হলো যে কথা বলার রাহ হারিয়ে ফেললো। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলো, মেয়েটিকে? আসলে মেয়েটি আমার বই আড্ডার সই। তেপান্তর শব্দ করে হেসে ফেললো। হাসতে হাসতেই বলল, এই জন্যই বলে নারীদের জটিলতা বোঝা দায়। কখন যে সই থেকে সখী হয়ে গেছে তা টের পাসনি। কি করবো ভাই? কি আর করবি, মনের কথা বলে ফেল। শেষ আয় দিলে প্রেম করবি, এরপর বিয়ে, শেষ। এতই সহজ? হ্যাঁ, এতটাই সহজ। যদি রিজেক্ট করে? যদি রিজেক্ট করতো তবে তোকে এতটা কাছে ঘেঁষতে দিত না। যতটা কাছে গেলে তুই ওকে আপন ভাবতে শুরু করিস। আচ্ছা, তোমার কি খবর? কেমন আছো? এতক্ষণে মনে পড়লো। কেমন আর আছি রে? বেশ ভালো। তুমি মন্দ থাকবে তা জানি, বলে জিজ্ঞেস করি না। তেপান্তর দীর্ঘশ্বাস ফেললো। তবে হাসি পাচ্ছে এই ভেবে যে অবশেষে ছেলেটি জীবনের মোটিভ খুঁজে পেল। এমন নিরামিষ ছেলেও নাকি প্রেমে পড়েছে। অভ্র আরো কিছুক্ষণ খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলে ফোন রাখলো। সারা বিকেল তেপান্তর সানের সাথে ব্যালকনিতে বসেই কাটিয়ে দিল। অরিত্রের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন। সারাদিন ক্লাস, রিসার্চ, অ্যাসাইনমেন্টের পরে বাসায় ফোন করে নিয়ম করে কথা বলে সে সকলের সাথে।
তবে এই ব্যস্ত সময়ে মাঝে মাঝে সিনথিয়ার সাথে লাঞ্চ কিংবা ডিনার করা হয়। মেয়েটি অমায়িক, প্রাণোজ্জ্বল মানুষ। অরিত্রের মতো গম্ভীর একজন মানুষও কিনা নিজের পুরুষালী গাম্ভীর্য হতে বেরিয়ে এসে মেয়েটির সাথে খিলখিল করে হাসে। আজও তারা দুজনে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করতে বসেছে। অরিত্রের ফোন হাতে সিনথিয়া তাদের দুজনের কিছু ছবি তুলল অরিত্রের অগোচরে। রাত 8টায় ডর্মে ফিরে অরিত্র ফোনের গ্যালারিতে ঢুকে এই ছবিগুলো দেখলো। অজান্তেই তার দুই ঠোঁটে হাসি ফুটলো। ছবিগুলোতে অরিত্রকে এমনভাবে ক্যাপচার করা হয়েছে যে কেউ দেখলেই পেটে খিল ধরানো হাসি হাসবে। এতে অরিত্রের বিরক্ত হওয়ার কথা থাকলেও অরিত্র আনমনেই হাসলো। ফেসবুক ওয়ালের ছবিগুলো হতে সবচেয়ে ফানি দুটি ছবি স্টোরি দিল সিনথিয়াকে ট্যাগ করে। সিনথিয়ার আইডির নাম এস চেরি। হঠাৎ স্ক্রল করতে করতে রোদ্দুরের প্রোফাইল সামনে এলো। মেয়েটির সাদা কালো ক্যান্ডিড ছবি প্রোফাইলে দেওয়া, যেখানে মেয়েটির মুখের বাম পার্শ্ব দৃশ্যমান। যদিও প্রথম দেখায় চেনা সম্ভব নয় এই রোদ্দুর, কিন্তু অরিত্র চিনতে এক চুলও ভুল করেনি। বিগত 3টে বছরও মেয়েটিকে ভালোবেসে সে তিলে তিলে নিঃশেষ হয়েছে। একটিবার মেয়েটির সাথে কথা বলতে না পারলে কিংবা একটি নজর দেখতে না পেলে সে কি পরিমাণ ছটফট করতো তা কেবল সে এবং তার আত্মা জানে। সে জানতো রোদ্দুর বিরক্ত হয়, তবুও সে নিজ থেকে কখনোই পিছুপা হয়নি। যেদিন তার বাংলাদেশের শেষ দিন ছিল সেদিন সে নিজে লিনতাকে বলেছিল যাতে করে লিনতা রোদ্দুরকে তার ফ্লাইটের কথা জানায়। সে দেখতে চেয়েছিল তার প্রতি আদেও রোদ্দুর কখনো কিছু ফিল করেছে কিনা। যদি করতো তবে একটিবারের জন্য হলেও সে অরিত্রকে ফোন করে তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করত। রোদ্দুরের ঠিক কোন কারণে অরিত্রকে পছন্দ নয়? অরিত্র নিজের সকল অনুভূতি নিয়ে তার দুয়ারে আহাজারি করতে বলে, নাকি অরিত্র অর্থের দিক থেকে তার থেকে একটু আপার লেভেল বলে? কোনটা? তবে এসব অনুভূতি, প্রশ্ন, আক্ষেপ, দীর্ঘশ্বাসগুলো হঠাৎ কেমন ফিকে হতে শুরু করেছে। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে সে মেয়েটিকে ভুলতে শুরু করেছে। এতে করে অরিত্রের মনে গিল্টি কাজ করেছে। তবে কি সে রোদ্দুরকে ভালোবাসতো না? যদি ভালোবেসে থাকে তবে কেন সেই ভালোবাসা এত দ্রুত রং হারালো? যদি সে রোদ্দুরকে জীবনে পেয়ে যেত তখনও কি ঠিক এভাবেই ভালোবাসা মলিন হয়ে যেত? এই জন্যেই বোধহয় দূরত্ব সঠিক। অধীর বেশ অনেকক্ষণ ধরে ঘরময় পায়চারি করছে। নীলা আর চোখে বিষয়টি লক্ষ্য করছে, তবে অধীর ঠিক কি কারণে এতটা বিচলিত তা নীলা কিছুতেই বুঝতে পারছে না। ছেলেটা রীতিমতো ঘামছে। অধীর নীলার চোখে চোখ রেখে তাকালো। এ চোখের ভাষা পড়ে নিতে নীলার বেগ পেতে হলো না। ও চোখ ঘোর লেগে আছে, বেশ কামুকতা আকাঙ্ক্ষা, পূর্ণতা প্রাপ্তির আকাঙ্ক্ষা। অধীর ঘরের লাইট অফ করে বেডসাইড ওয়াল ল্যাম্প জেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে বেডে বসলো নীলার ঠিক সামনাসামনি। অধীরকে এতটা কাছে দেখে নীলার ভিতরটা কেমন মুচড়ে উঠলো। হৃৎপিণ্ড তড়িৎ গতিতে লাফালাফি করতে লাগলো। অধীর নীলার ডান হাতে হাত রেখে বলল, আমি জানি তুমি আজ করে ফেলেছো এতক্ষণে। আমি এতদিন অনেক ভুল করেছি নীলা, তবে সেই সবের পার্ট চুকেছে। এবার আমি এবং তুমি নও, আমরা হতে চাচ্ছি। তুমি কি সম্মত হবে? লোকটির কণ্ঠে এতটা মাদকতা কেন? এতক্ষণে নীলা তো ঘায়েল হয়েছে ওই কণ্ঠে। এর উপদ্রবে মেয়েটির হাত পা অবশ প্রায়। কোনো রকমে মাথা নেড়ে সম্মতি দিল সে। অধীর আরো একটু এগিয়ে এসে নীলার কপালে চুমু এঁকে দিল। প্রথম চুম্বনের সহিত আপোষ করে ধরণীতলে আকাশ কাঁদিয়ে অঝরে বৃষ্টি শুরু হলো। অধীরের প্রতিটি গভীর স্পর্শে নীলার শরীরে হিম শীতলতা ছড়িয়ে পড়তে লাগলো। রাত 1:30, তবুও রোদ্দুরের কোনোভাবেই ঘুম আসছে না। সে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছে এক মনে। যদিও বৃষ্টি তার পছন্দ নয়। বৃষ্টির আগের গুমুট পরিবেশটুকু, কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন আকাশ, বিদ্যুতের ঝলকানির সাথে মেঘের গর্জন, ঘূর্ণি বাতাসে গাছগুলোর উথাল পাথাল, নদীর তীর ভাঙা ঢেউ, এগুলোই রোদ্দুরের দারুণ প্রিয়। বৃষ্টি নামার সাথে সাথে কারেন্ট চলে গেছে। এ হলো এ দেশের এক কালচার। মুঠোফোনটি হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই অরিত্রের স্টোরি দেখে থমকালো রোদ্দুর। তবে সে সিন করলো না। ছবির মেয়েটিকে চিনে নিতে ভুল হলো না তার। মেয়েটি চেরি। অরিত্র প্রায়শই মেয়েটিকে ট্যাগ করে পোস্ট করে, আর ফোন স্ক্রিনে তাকাতে ইচ্ছে হলো না। হঠাৎ ফোন রিং হতেই ভ্রু কুচকে স্ক্রিনে দৃষ্টি তাক করলো মেয়েটি। 11টি ডিজিট জলজল করে জানান দিচ্ছে নাম্বারটি অপরিচিত। তবে এত রাতে ফোন করার মানে কি? এদের মাঝে ন্যূনতম ম্যানার্সটুকুও কি নেই নাকি? তবুও ফোন রিসিভ করে কানে ধরল সে। অপর পার্শ্বতে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, রোদ, সানফ্লাওয়ার। রোদ্দুর কিছুটা অবাক হলো। কণ্ঠস্বর পরিচিত ঠেকছে, তবে এতটা তীক্ষ্ণ কণ্ঠ আগে কখনো শোনেনি হয়তো। বেচারা শত ভেবেও বুঝলো না লোকটি কে হতে পারে। অগত্যা প্রশ্ন ছুড়ল, আপনি কে বলছেন? এত রাতে কাউকে ফোন করা কতটুকু যুক্তিযুক্ত?
ওপারে গভীর হাসি শোনা গেল। মনে মনে আমাকে বোধহয় খুব গালি দিয়েছিস, তাই না? আরে দোস্ত, তুই আমারে দেখে কিংবা শুনে কোনোভাবেই চিনতে পারিস না। ইস, এ তো তেপান্তর। জিভে কামড় দিয়ে রোদ্দুর 2 মিনিট চুপ করে রইল। টেপু, এত রাতে আমি ইটস ওকে। আমরা যাদের মন দিয়ে লক্ষ্য করি না তারা আমাদের যতটা কাছে থাকুক না কেন, এতে কিচ্ছু যায় আসে না। এমন কত শত অবাঞ্ছিত মানুষ আমাদের আশেপাশে অহরহ। তোর কণ্ঠ এমন লাগছে কেন? আমি বৃষ্টিতে ভিজছি। এরপর আবারও বেশ কিছুক্ষণ নীরবতা থাকলো দুই পক্ষেই। কেবল বৃষ্টির ঝুমঝুম শব্দ এবং মেঘের গর্জনে শোনা গেল। টেপু, হুম। বিড়ালটা কেমন আছে রে? তোর সাথে মানিয়ে নিতে পেরেছে? তেপান্তর ঠোঁট বিস্তৃত করে হাসলো, বলল, আমি রাস্তার ছেলে, সে রাস্তার বিড়াল, তাই খুব সহজেই মিশে গিয়েছে বাচ্চাটা। জানিস, নাম দিয়েছি একটা। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেললো তার কথার ঢঙে। এরপর নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলো, কি নাম? সান। সুন্দর না? বেশ ইউনিক। তবে সান কেন? দেখ, কয়েকটি কারণ আছে। তুই আমার সানফ্লাওয়ার, আমাদের সানফ্লাওয়ার, তো তোদের বাসা থেকে বিড়ালটি এনেছি। তাছাড়া সান আমার একাকিত্বের বিষাদময় পৃথিবীতে একটুখানি রোদ্দুর হয়ে এসেছে। রোদ্দুরের অচাটনে অধর যুগলে হাসি ফুটলো। বালিকা, তোমার অধর যুগলে বৃষ্টির ফোঁটা বিন্যাস, ধূসর চোখে এ দৃশ্য অবলোকনে মোর হৃদের সর্বনাশ। রোদ্দুর বিস্মিত হলো খুব, কারণ সবেমাত্র সে অধরে জমা বৃষ্টি বিন্দুটুকু শুষে নিয়েছিল আলগোছে। তাছাড়া এই ছেলের হঠাৎ আবার কি হলো? এসব কি আবল তাবল বকছে এই মাঝরাতে? টেপু, অনেকক্ষণ হয়েছে তোর আর বৃষ্টিতে ভেজা ঠিক হবে না, ঠান্ডা লেগে যাবে। আম্মু চলে যাওয়ার পর কখনো কেউ আমার খেয়াল রাখেনি। এরপর থেকে যতবার বৃষ্টি হয়েছে আমি পুরোটা সময় দাঁড়িয়ে ভিজেছি। এর পেছনে একটা কারণ আছে। বৃষ্টির ফোঁটার সাথে অশ্রুকণারা মিলেমিশে একাকার হলে কান্না লুকানো যায়, কাঁদার পরে লাল টকটকে চোখকে ঢাকা যায়। এই বলে যে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি বলেই এ চোখের হাল। এরপর রোদ্দুরের ঠিক কি বলে তেপান্তরকে সামাল দেওয়া উচিত রোদ্দুর তা বুঝলো না। তবুও সে শান্ত গলায় ডাকলো। টেপু, পরিশ্রান্ত গলায় তেপান্তর শব্দ করলো, হুম। ফ্রেশ হয়ে শুয়ে পড়। রোদ্দুর ভেবেছিল প্রতি উত্তরে তেপান্তর কিছু বলবে, তবে তাকে অবাক করে দিয়ে তেপান্তর বাধ্য ছেলের ন্যায় আচ্ছা। বলেই ফোন রাখলো। অর্কিড নীলার রুমের সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। ভেতরে প্রবেশ করবে কি করবে না দোটানায় ভুগে শেষে ঠিক করলো ঢুকবে না। গুটি গুটি পায়ে এগিয়ে গেল অর্কিড। অর্কিডকে ইতস্তত করতে দেখে নীলা বেশ অবাক হলো, তবে তাকে এরূপে বিগত 1 বছরে কখনো দেখেনি সে। অর্কিড নীলাকে ওভাবে তাকাতে দেখে কোনো রকমে ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। সব সংকোচ উপরে জিজ্ঞেস করলো, ভাবিপু, তোমার কাছে নীল রঙের কোনো শাড়ি হবে? নীলা গোল গোল চোখে তাকিয়ে রইল অর্কিডের মুখপানে, জিজ্ঞেস করলো। আমতা আমতা করে অর্কিড বলল, আসলে কখনো তো পরিনি, তাই ভাবলাম একটু পরে দেখা উচিত। আছে তোমার? অতি উৎসাহে নীলা আলমারি ঘেটে 5-5টি নীল-রাঙা শাড়ি বের করলো। অর্কিড নেড়ে চেড়ে দেখলো সব কটা। এরপর নীল সুতির শাড়িতে হাত বুলিয়ে বলল, ভাবি, এটা পরবো, আমাকে একটু পরিয়ে দিবে? নীলা দক্ষ হাতে শাড়ি পরিয়ে দিল মিনিট 15 মাথায়। অর্কিড যখন নিজেকে আয়নায় দেখলো সে অবাক চোখে তাকিয়ে রইল। এই অর্কিড সম্পূর্ণ আলাদা একজন, যাকে অর্কিড আগে চিনতো না। চিনেছে অভ্রের সাথে পরিচয় হওয়ার পরে। ন্যূনতম মেয়েলি ভাব যে মেয়ের মধ্যে ছিল না, সে কেবল একটি ছেলের জন্য নিজের ব্যক্তিসত্তার বাহিরে গিয়ে শাড়ি পরে পূর্ণাঙ্গ বাঙালি নারী হতে চাইল। ফর্সা গোলগাল চেহারাখানা আরো ফর্সা লাগছে নীলের ছটায়। নিদারুণ সুন্দর লাগছে মেয়েটিকে। সাজগোজ তেমন কিছু নয়, কপালে ছোট্ট নীল চাঁদ টিপ, চোখের পাপড়িতে মাস্কারা আর ঠোঁটে মিষ্টি কালারের হালকা লিপস্টিক। নীলা অর্কিডের বাম পাশের চুলগুলো মুড়িয়ে কানের কাছে 2টি কাঠগোলাপের ক্লিপ ছুঁড়ে দিল। সাদার মাঝে হালকা নীল রঙা। ডয়ার হাতে একজোড়া অক্সিডাইজ টপ ইয়াররিং বের করলো ময়ূর শেপের। দরজায় কার্মি এতক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলেন। সে কি ঠিক দেখলেন এ তার মেয়ে অর্কিড? বিস্ময়ে বিমূঢ় হয়ে ধীরে ধীরে রুমে ঢুকলেন তিনি। অর্কিড মাকে দেখে মিইয়ে গেল। ইস, লজ্জা লাগছে কেন হঠাৎ, মনে মনে আওড়ালো সে। কার্মি অবাক হয়ে মেয়েকে পরখ করে বলল, মাশাআল্লাহ, তোকে মিষ্টি লাগছে। আমার ছোট্ট মেয়েটার ওপর কারো নজর না লাগুক। কোথাও যাচ্ছিস নাকি? অর্কিড চিবিয়ে চিবিয়ে বলল। একটু বাহিরে যাব। কারমি কিছু জিজ্ঞেস করবেন তার আগেই প্রেসার কুকারের সিটি বাজলো।
চুলোয় গরুর মাংস বসিয়েছিলেন, তাই দ্রুত পায়ে হেঁটে চললেন সেই দিকটায়। অভ্র মিনিট 10 রেস্টুরেন্টে ওয়েট করছে অর্কিডের জন্য। আজ অনেক দিন পরে শিডিউল ম্যানেজ হলো দুজনার। মাত্র 10 মিনিটকে 10টা দিনের মতো ঠেকলো অভ্রের কাছে। মানুষ অদ্ভুত, তাই না? অভ্র এভাবে কোনো মেয়ের জন্য ওয়েট করবে, একটা মেয়েকে কেবল এক নজর দেখার জন্য তার হৃদয় আনচান অনুভব করবে। একটা সময় এ ছিল তার কাছে কল্পনাতীত। কাচের দরজা ঠেলে যে নীল শাড়ি পরিহিত মেয়েটি ঢুকলো, তাকে এক পলক দেখে অভ্র বরফ হয়ে গেল যেন। চোখের পলক ফেলতেও ভুলে গেছে সে। যেদিন প্রথম দেখা হয়েছিল সেই দিন চারকোনা ফ্রেমের কাচের আড়ালে মেয়েটির চোখ জোড়াতে ছিল কেবলই স্বচ্ছতা। তবে আজ সে চোখ দুটিতে আবেগ অনুভূতিরা লুকোচুরি খেলছে। বাসা বেঁধেছে লজ্জারা। অর্কিড মিষ্টি হেসে অভ্রের ঠিক সামনেই বসলো, হাতে তুড়ি বাজিয়ে বলল, বেশি খারাপ দেখতে লাগছে বুঝি? অভ্র এবার যেন নিজস্বতা ফিরে পেল। লাজুক হেসে বলল, খারাপ লাগবে কেন? আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি ভুল না করলে আপনাকে মায়াবী দেখতে লাগছে। অর্কিড অভ্রকে বিব্রত করার জন্যে বলল। আমি ভেবেছি আপনি বলবেন আমায় মারাত্মক সুন্দর লাগছে। বলেই মুখ টিপে হাসল সে। এর বিপরীতে অভ্র কিছুই বলল না, কেবল মলিন হাসলো। আমি দুঃখিত। সেদিন আপনাকে বলেছিলাম যে আমার ধারণা ছিল আপনি সাধারণ বাংলা নারীদের মতোই, তাই বলে কি শাড়ি পরেছেন? তবে আমি এটা কখনোই চাই না অন্য কারো ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে আপনি নিজে পরিবর্তন হন। কারণ আমার মনে হয় আমি যে সপ্তর্ষিকে জানি তাকে আমার ভালো লেগেছে তার ভিন্ন ধর্মী ব্যক্তিত্বের জন্যই। মুহূর্তেই অর্কিডের চোখে দুষ্টুমি খেলে গেল। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাকে আপনার ভালো লাগে? অভ্র আমতা আমতা করে বলল। হ্যাঁ, কেবল ভালো লাগে? অভ্রকে জ্বালিয়ে তার করুণ মুখখানা পর্যবেক্ষণ করতে বেশ লাগে অর্কিডের। আমি আপনার কথায় শাড়ি পরিনি, আমার মনে হলো শাড়ি পরবো, নিজের মনকে প্রাধান্য দিয়েই পরেছি। পোশাকে কি আসে যায়? আমি অর্কিডই আছি, আপনার কাছে সপ্তর্ষি, এই আর কি। অভ্র প্রতি উত্তরে কিছু বলল না। দুই পক্ষের মৌনতা ভেঙে অভ্র বলল, কি খাবেন বলুন, অর্ডারটা করে। খাবার অর্ডার করা হলো, তবে এখনো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করা লাগবে। অভ্র বার কয়েক লুকিয়ে ছুড়িয়ে পর্যবেক্ষণ করেছে অর্কিডকে। মেয়েটিকে আজ এতটা সুন্দর লাগছে চোখ ফেরানো দায়। কাউকে ভালোবাসলে বোধহয় তার রূপ অপ্সরা হয়ে ধরা দেয় আমাদের চোখে। হতে পারে। নিজ মনে কথাগুলো কল্পনা করে ঠোঁট টেনে হাসলো অভ্র। আপনি এভাবে লুকিয়ে চুরিয়ে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকাতে পারেন, আমি মাইন্ড করব না। বলেই খিলখিল করে হাসলো মেয়েটি। অভ্র বেশ বিব্রত হলো। মেয়েটা এভাবে সরাসরি এমন কথা বলতে পারে তা অভ্রের ধারণাতেও ছিল না। মাথা চুলকে অভ্র বলল, না মানে এমনি। বোধ করি আজকে আপনার চোখ ঠিক নেই। অভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? এই যে আপনার সবচেয়ে অপছন্দের রং পরে আপনার সামনে সেই কতক্ষণ ধরে বসে আছি, একটিবারের জন্য তো নোটিশ করেননি, তাই না? অভ্রের চোখে এতদিনের বেমানান রংটাকেও আজ মোহনীয় ঠেকছে। এর কি কারণ হতে পারে? এ রঙে যে মেয়েটি সেজেছে সে তার খুব আপন কেউ, তার বেরঙিন জীবনের এক টুকরো রং। তাই বলেই আজ তবে নীল রংটির কদর বাড়লো। অভ্র হাসলো। অর্কিড চোখ জোড়া শুরু করে জিজ্ঞেস করলো, আপনি উকিল মানুষ, আমাকে একজন ভালো পুলিশের সন্ধান দিতে পারবেন? কেন, পুলিশ দিয়ে কাজ কি? আমার খুব জরুরি, বুঝলেন তো? একজন পুলিশের হেল্প আমার ভীষণ দরকার। আমাকে বলুন আপনার কেন পুলিশে হেল্প লাগবে, আমি তবে দেখি হেল্প করা যায় কিনা। বলবো বলছেন? মাইন্ড করবেন না তো? আপনি নিশ্চিন্তে বলুন। আসলে প্রতিনিয়ত কেউ আমার ঘরে লুকিয়ে ছড়িয়ে হানা দেয় রাত বিরাতে, তাকে ধরার জন্যই আমার পুলিশ দরকার। হ্যাঁ, তবে তো আপনি আসলে বিপদে আছেন। কিন্তু বাসায় তো দুজন গার্ড থাকেন নাইট ডিউটিতে, তা অপেক্ষা করে আপনার ঘরে প্রবেশ করার দুঃসাহস কে দেখিয়েছে? কেন আপনি? এবার অভ্র অতি আশ্চর্যে হা হয়ে গেল। আমি কখন? আপনি প্রতিনিয়ত আমার মনের ঘরে হানা দেন, তাও আমি এমনি এমনি নয়, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে। আর
আমার সিক্স সেন্স বলছে সেই উদ্দেশ্য হলো চুরি করা। চুরি করা? কি চুরি করা? কেন? আমার অতি মূল্যবান সম্পদ, যার মধ্যে কাউকে ভালোবাসা যায়, এমন ভালোবাসা যা আমার ব্যক্তিসত্তা পরিবর্তন করতেও এক চুল দ্বিধা ফেলবে না, সেই সম্পদ হলো আমার মন। আপনি আমার মন চুরি করতে চাচ্ছেন বললে ভুল হবে। আই থিঙ্ক ইতিমধ্যে চুরি করে ফেলেছেন। বলুন এবার আপনার কি শাস্তি হওয়া উচিত? অব্র গোল গোল চোখে তাকিয়ে রইল অর্কিডের মুখপানে। মেয়েটিকে তাকে নিজের ভালোবাসা প্রকাশ করছে, যে কথা প্রকাশ করতে অব্রের এত উচ্চাটন, এত এত দোটানা, সে কথাগুলো মেয়েটা অবলীলায় বলে ফেললো। আপনিই বলুন, কি শাস্তি দিতে চাচ্ছেন? মাথা পেতে নেব মাননীয়া। অধৈর্য গলে হাসি টানলো অর্কিড। সে কিছু বলতে গিয়েও তাতে ভাটা পড়লো। অর্ডার করা খাবারগুলো সার্ভ করলেন ওয়েটার। আপনার শাস্তি হলো আপনি যেভাবে চুপি সারে আমার মন চুরি করেছেন, ঠিক সেভাবে সযত্নে নিজ দায়িত্বে রাখবেন। একটা ছোটো কাটো যেতে স্পর্শ করতে না পারে। কি পারবেন না? আপনি রাজি? আমার মনে হয় আমি রাজি এবং প্রমাণ করতেও প্রস্তুত। আপনি তো ভেবে বললেন না, পরবর্তীতে কি মতামত পরিবর্তন হওয়ার সুযোগ আছে? মোটেও নয়, এই মত অপরিবর্তনীয়। এই স্বীকারোক্তির লক্ষ্যপাত দিতেও আমার ভাববার প্রয়োজন নেই। দুজন নীরব হাসলো। এ হাসিতে ছিল প্রাপ্তির উচ্ছ্বাস। দুটি মনে লুকায়িত অনুভূতিদের দল আজ একই সুতোয় বাঁধা। ভালোবাসি বলা বিহীন তৈরি হলো এক অলিখিত ভালোবাসার সম্পর্ক। কেবল ভালোবাসা সবটুকু স্বচ্ছ পবিত্র। উইকেন্ডে সিনথিয়া আর ফ্রেন্ড সার্কেলের সাথে ক্যাম্পিং করবে। তারা অরিত্রকেও ইনভাইট করেছে। অরিত্র আগে কখনো এসবের জন্য পরিচিত না হলেও এবার সে অ্যাটেন্ড করবে বলেই ঠিক করলো। সিনথিয়া এক মনে কার ড্রাইভ করছে, পাশেই বসে অরিত্র। তাদের গন্তব্য হলো ক্যাম্পিং এর জন্য নির্ধারিত প্লেস। টুকটাক নানা বিষয়ে আলোচনা হলো। সিনথিয়া জিজ্ঞেস করলো, তুই এত বছর ধরে সিঙ্গেল কিভাবে ভাই? কখনো কি কারোর প্রতি অনুভূতি জন্মায়নি? অরিত্র একটু চুপ করে রইল, এরপর চেহারা গম্ভীর করে বলল, আমার মনে হয় আমার ভালোবাসা ঠুনকো। আমি কাউকে ভালোবাসতেই পারি না, তবে অনুভূতি ছিল না বললে ভুল হবে। একটি মেয়েকে আমার অনেক ভালো লাগতো। মেয়েটি সর্বদা নিজেকে নিয়ে ভাবে বলে আমার অনুভূতিদের গুরুত্ব দেয়নি। সে অনুভূতিগুলো ধুকে ধুকে মরেছে একান্ত আমাতেই। তবে এখন তারা প্রায় নিঃশেষ বোধ হয়। এর মানে এই নয় যে তুই ভালোবাসতে পারিস না। তোর একপাক্ষিক ভালোবাসা ছিল মেয়েটির প্রতি, তবে মেয়েটি তা অগ্রাহ্য করেছে, যার দরুন একটা দীর্ঘ সময়ের ব্যবধানে সেসব ফিকে হয়ে গেছে। যদি মেয়েটি তোর অনুভূতিগুলোকে মূল্যায়ন করতো, তবে গল্পটা অন্যরকম হতে পারত। এখন যেভাবে অনুভূতিটা রং হারালো, সেভাবে যদি তাকে পেয়ে গেলে হারাতো, তার চেয়ে এটাই ভালো হয়েছে। এর উত্তর সিনথিয়ার জানা নেই। সেও তো একজনকে ভালোবেসেছে। প্রায় বছর দুয়েক পরে ছেলেটি ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। এতটা পরিবর্তন যেন দুই ব্যক্তির সত্তার দুজন মানুষ। এরপর আর কি? এরপর বিচ্ছেদ। তখনকার সময়ে সিনথিয়া ভেবেছিল সে হয়তো কখনোই এই ছেলেকে ভুলতে পারবে না। যদিও ছেলেটি তার প্রথম ভালোবাসা ছিল, তবুও তো তাকে ভুলতে সিনথিয়ার 2 মাসও লাগেনি। হ্যাঁ, এটা ঠিক, এখনো মাঝে মধ্যে তার স্মৃতি মনে পড়ে। যেসব জায়গায় তাদের ভালো স্মৃতি ছিল, সেই সব জায়গাতে গেলে তার অনুপস্থিতি টের পায়। তবে যেদিন সে নিজের জীবনে অন্য কারো প্রবেশাধিকার দিতে সক্ষম, ঠিক সেই দিনই ভালোবাসা রং হারিয়ে বেরং হয়। স্মৃতিদের লেখা গল্পগুলো ধোঁয়াশার তলায় কাল গহ্বরে। এসব শুনে অরিত্র অবাক বিস্ময়ে চেয়ে রইল। তাকে ওভাবে তাকাতে দেখে সিনথিয়া বলল, আমি মনে করি জীবনে সঠিক মানুষ আসার আগ অব্দি ভালোবাসার রং বদলায়, তবে সঠিক মানুষটিকে ভালোবাসার পরে এর রং কেবল গভীর থেকে গভীরতর হয়। তেপান্তর বলেছে সে এত বছর বাংলাদেশে না থাকায় এখন আশেপাশে রাস্তাঘাট চিনতেও বেশ বেগ পেতে হয়। ওদিকে এই ছেলেই কিনা সেদিন রৌদ্রঞ্জন চিনি রোদ্দুরকে পৌঁছে দিয়েছিল। যাই হোক, তখনই তাদের ডিল হয়েছে আজ সারা বিকেল তারা পায়ে হেঁটে শহর ঘুরবে। সে উদ্দেশ্যে রোদ্দুরের বাসা থেকে বেরোনো। সে লাল টুকটুকে জর্জেট 3 পিস পরে নিল। অনেকদিন পরেই 3 পিস পরা হয়েছে। সচরাচর তাকে শাড়িতেই বেশি দেখা যায়। ওড়নাখানা গলায় ঝুলিয়ে কোমর অব্দি চুলগুলো ছেড়ে দিল। সামনের অবাধ্য চুলগুলো পেছনে দিয়ে একটি ক্লিপ নিয়ে আটকালো।
এক হাতে 4টে লাল চাচের চুড়ি, অন্য হাতে সে চিরাচরিত চামড়ার বেল্টের ঘড়িটি। ঘড়ির কাঁটায় 4:10। 4টেই রোদ্দুরের বেরোনোর কথা থাকলেও রোদ্দুর আজ সময় অপেক্ষা করলো। প্রতিনিয়ত সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে জীবন কেমন একঘেয়ে ঠেকছে, কিছু একটার কমতি মনে হচ্ছে। এক ছুটে সে আয়নার সামনে দাঁড়িয়ে একটি ছোট্ট লাল টিপ আটকালো 2 ভ্রুর মাঝ বরাবর। হঠাৎ মনে পড়ল সেদিন তেপান্তর বলেছে তার চোখ নিভু নিভু, যদিও সে ভুল কিছু বলেনি। আসলেই তো লাস্যময়ী নারীদের মতো টানা টানা চোখ তার নয়, তার চোখ মায়াবতীদের ন্যায় মায়াবীও নয়। হালকা করে চোখ দুখানায় কাজল টানলো সে। বাসা থেকে বেরিয়েই রোদ্দুর দেখলো তেপান্তর তাদের বাসার গেটে দাঁড়িয়ে, বরাবরের মতোই চুলগুলো এলোমেলো, পরনে কালো শার্ট, কোনোই বরাবর হাতা গোটানো, সাদা ফর্মাল প্যান্ট পরিহিত, সেই সাদা ধবধবে বিড়াল ছানাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে। রোদ্দুর বাসা থেকে বের হয়ে তেপান্তরের সামনে দাঁড়াতেই তেপান্তর মুচকি হাসলো। এ মেয়ের সাথে যতবার দেখা হয়েছে শাড়িতেই দেখেছে সে, তবে আজ অন্য রূপে মেয়েটিকে দারুণ লাগছে। রোদ্দুরের সাথে কথা বললে যে কেউই বুঝবে মেয়েটি বয়স নিয়ে হীনমন্যতায় ভোগে। ওদিকে বাস্তবতা হলো আজও তাকে সদ্য কুড়িয়ে পা দেওয়া যুবতীদের মতোই দেখতে। দীপু, কখন এসেছিলি? বাসায় যাসনি কেন? এ বাবা, এ তো দেখি সান মহাশয়ও আছে সাথে। মিনিট 10 আগেই এসেছি। মেয়েদের জন্য অপেক্ষা করতে হবে এ তো জানা কথাই। আর একে বাসায় রেখে আসার ওয়ে ছিল না, তাই একেও শহর ঘুরাতে নিয়ে এলাম। রোদ্দুর তেপান্তরের কোল থেকে বিড়ালটিকে কোলে নিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই একটুখানি সূর্য আর আমি রোদ্দুর, আমাদের দারুণ মিল আছে, তাই না? বলতে বলতে এই রিক্সা তাকলো সে। রিক্সায় উঠতে উঠতে তেপান্তর বলল, তুই না বলেছিলি আমরা হেঁটে হেঁটে ঘুরবো? রোদ্দুর চোখ পাকিয়ে তাকাতেই তেপান্তর কথা ঘুরিয়ে বলল, না না, ঠিক আছে, এমনিতেও হাঁটলে তো টায়ার্ড লাগবেই। তাছাড়া তোর মেকআপ নষ্ট হয়ে তোকে পেতনির মতো লাগতে পারে। রোদ্দুর কটপট দৃষ্টি ফেলতেই তেপান্তর ঢোক গিলে বলল, সরি দোস্ত, তবে যেটা সত্যি সেটাই বললাম। জীবনে প্রথম প্রিয় মানুষটির হাতে হাত রেখে হাঁটার চেয়ে ভীষণ মিষ্টি অনুভূতি সেটুকু অভ্র এবং অর্কিড দুজনার জন্যেই নতুন। লজ্জারা যেন গ্রাস করেছে 2 নরনারীকে। চোখে স্পষ্ট ধরা দিচ্ছে সংকোচ, তবে অথর যুগলে প্রাপ্তির হাসি ঝুলে আছে। অভ্র সেই নীল শাড়ি পরিহিত যুবতী রমণীর হাতে হাত রেখে নিজের জীবনের ছন্ন ছাড়া অধ্যায়ের রীতি টানল বোধহয়। নিস্তব্ধ রাস্তার পাশে হাঁটতে হাঁটতে অর্কিড বলল, অব্র, আমাকে কয়েকটা পিক ক্যাপচার করে দিন না। অভ্র কোনো রকমে মাথা এলিয়ে হেসে সাই দিল। ফোনে অর্কিডের বেশ কিছু ছবি তুলল, তবে ছবিগুলো দেখে অর্কিডের চোখ গোল গোল হয়ে গেল। ইস, এতটা বিশ্রী ছবি কি কোনো ছেলে তার প্রেমিকাকে তুলে দিতে পারে? অর্কিডের চেহারার মালিন্য আশঙ্কা করে অভ্র বলল, আসলে আমি ভালো ছবি তুলতে পারি না, কিন্তু এখন থেকে শিখব। অর্কিড কেবল হাসলো, ঠোঁট আউড়ে বলল, আচ্ছা। বলেই ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে অভ্রের দিকে ঘুরে পড়ল। পাশে এসে দাঁড়ান, আমি সেলফি নেব। অভ্র যথাসম্ভব দূরত্ব রেখে দাঁড়ালো, এতটা দূরত্ব যে ক্যামেরা ফোকাসের বাইরে। অর্কিড ফোঁস করে শ্বাস ফেলে নিজেই এগিয়ে গিয়ে আরেকটু কাছে দাঁড়ালো। অভ্র চিবিয়ে চিবিয়ে কোনো রকমে জিজ্ঞেস করলো, আমরা এখন কোথায় যাব? অর্কিড চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, কেন, কোনো কাজ আছে নাকি? থাকলেও সব শিডিউল বাদ উকিল সাহেব। আমি আপনার সবটুকু বুকিং করছি এবং আপনি নিজেও তাতে সায় দিচ্ছেন, তাই আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবেন। মেয়েরা বেশি কথা বলে, অন্য সময় হলে অভ্র বেশ বিরক্ত হতো, তবে নিজের প্রেয়সীর মুখশ্রীর প্রতিটি শব্দ অমায়িক উপভোগ্য। অভ্র কেবল মুচকি হেসে সাই দিল। সানকে সেহেলার কাছে রেখে এসেছে রোদ্দুর। রিক্সা নিয়ে প্রায় আধা ঘন্টা ঘুরেছে রোদ্দুর তেপান্তর বারংবার ডুব দিচ্ছে মেয়েটির চুলের সুভাষে। মনে মনে সে আওড়ালো, চুল বেঁধে রাখো রমণী, মাতাল হয়ে যাচ্ছি তো। কে নেবে তবে আমার দায়ভার? নেবে তুমি? তেপান্তরকে তাকিয়ে থাকতে দেখে রোদ্দুর জিজ্ঞেস করলো, কি হলো, তাকিয়ে আছিস কেন? তবে তেপান্তরের কোনো ভাবাবেগ হলো না। রোদ্দুর আবার জিজ্ঞেস করলো, তাকিয়ে আছিস কেন, কিছু তো বল। তবুও তেপান্তর চুপ করে রইল। এবার একটু বিরক্ত হয়েই রোদ্দুর ডাকলো, দীপু। তেপান্তর মাথা দুপাশে হেলিয়ে বোঝালো, কিছু না। এরপরে তারা মিনিট 10 বসেছিল সরবরের পাশে।
তবে প্রতিটি সেকেন্ড কেটেছে রোদ্দুরের বিরক্তিতে। আশেপাশে কপত কপতিদের ঘনিষ্ঠতা দেখে মেয়েটি রাগে ঘৃণায় কেবল দাঁতে দাঁত চেপে ফুঁসে গেছে। শেষমেশ সহ্য ক্ষমতা হারিয়ে তেপান্তরের হাত টানতে টানতে জায়গা ছেড়েছে। ফুটপাত ধরে শান্ত ভঙ্গিতে হাঁটতে লাগলো দুজনে। তেপান্তরের মনে দুষ্টুমি খেলে গেল। গলা খেকড়ে বলল, তুই এতটা বিরক্ত কেন? এগুলো তো নর্মাল। রোদ্দুর রাগে দৃষ্টি নিক্ষেপ করতেই তেপান্তর তোতলানো ভঙ্গিতে বলল, আই মিন অ্যাব্রোডে তো এটা নর্মাল। এটা আর কি, সেখানে তো অপরিচিতদের সাথে হাক করা যায়, এমনকি মিনিট 5 পরিচয়ে কিসও করা যায়। বেস্ট ফ্রেন্ড ও জাস্ট ফ্রেন্ডদের সাথে ঘনিষ্ঠতা অহরহ। এর জন্য এইভাবে পার্কে বসে ছাতা নিচে লুকোতে হয় না। কেবল কোনো বার, নাইট ক্লাব কিংবা ফ্যান্সি রেস্টুরেন্টই তো যথেষ্ট। রোদ্দুর বেশ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো, বলল, হ্যাঁ তো এটা বাংলাদেশ, এদেশের সংস্কৃতিতে এগুলো শোভনীয় নয়। তুই এগুলো বছর বিদেশে থেকেছিস তো এতগুলো বছর, নাইট ক্লাব, বার আর ফ্রেন্ডদের বা চেনা অচেনা মেয়েদের সাথে ঘনিষ্ঠতা, অহরহ কিস, হাগ, এগুলো তোর কাছে নর্মাল হতে পারে, তবে এগুলো আমার কাছে বিশ্রী লাগে। তেপান্তর শ্বাস টেনে বলল, ভুল বুঝছিস, ওভাবে বলতে চাইনি। তাছাড়া আমি অমন ছেলেই না। তার বলা কথাটুকু শেষ করতে না দিয়েই রোদ্দুর বলল, যেসব কাপলদের ওখানে দেখলি কিংবা সেখানে যেখানে পার্কে নীরব স্পেসে চলে গেলে যে চিত্র দেখা যায়, সেখানে বেশিরভাগ ছেলেমেয়েরাই থাকে টিনেজার। ওসব ছেলেদের বয়স বেশি হলেও মেয়েরা হয় 18 বা তারও কম বয়সী, যারা ভালো মন্দ বোঝে না। কৈশোর জীবনের কৈশোর যৌবনের সন্ধিক্ষণে অধিক কৌতূহল, আকাঙ্ক্ষা আর আবেগ থাকে। এসব মেয়েরা ছেলেদেরকে বাধা দেয় না, নিজেদের স্পর্শকাতর অঙ্গগুলোতে স্পর্শ করতে দেয়। যদি বাধা দিতেও চায় তাও সম্ভব হয় না, ও সম্পর্ক নামক নোংরা বন্ধনের নাম করে। আজ পার্কে বসে একান্ত সময় কাটানোর পরে কাল নিশ্চয়ই কৌতূহল আরও বাড়বে। এরপর দিন বন্ধুর ফাঁকা ফ্ল্যাট কিংবা কোনো আবাসিক হোটেল। এসব বিষয়ে ঠিক কাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো উচিত? উত্তরে চুপসে গেল তেপান্তর। তার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই। আশেপাশে কেমন জটলা তৈরি হতে লাগলো। ভিড়ের মাঝে কানাঘুষা শুরু হলো। এই তো সেই তেপান্তর ইন্টারন্যাশনাল মডেল। তেপান্তর বিষয়টি খেয়াল করতেই পকেট হতে মাস্ক বের করে পরে নিল, সাথে ব্ল্যাক সানগ্লাস। এরপর রোদ্দুরের হাত টেনে উল্টো দিকে দৌড়। আকস্মিক ঘটনায় রোদ্দুর খেই হারালো। কোনো রকমে থেমে বুকে হাত দিয়ে শ্বাস নিতে নিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে। তেপান্তর তখন আশেপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা চালালো কেউ নজর রাখছে কিনা। তবে হঠাৎ টং দোকানে চোখ আটকাতে তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অভ্র, ওটা অভ্র, পাশে একটি মেয়েও আছে। রোদ্দুর তেপান্তরের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই 440 ভোল্টের শক খেলো যেন। এটা অভ্র, সেই অভ্র যে কিনা মেয়েদের সাথে তো দূর ছেলেদের সাথেও মিশতে পারে না। এখানে দিব্যি একটা মেয়ের সাথে চিপকে বসে চা খাচ্ছে। রোদ্দুর সেদিকটায় পা বাড়াতে যাবে, তার আগেই তেপান্তর দ্রুত পায়ে হেঁটে গেল সেই দিকটায়। নির্জন জায়গাটাতে একটি চায়ের স্টল, সামনে 3টে টেবিল পাতা, জনমানব শূন্যই বলা চলে। কেবল অভ্র এবং তার পাশে ফর্সা গোলগাল চেহারার এক মেয়ে বসে আছে। তেপান্তর অভ্র ঠিক পেছনে দাঁড়িয়েই তাকে কল করলো। অভ্র পিক করতেই তেপান্তর জিজ্ঞেস করলো, কোথায় আছিস? কেন? আরে বল। আমতা আমতা করে অভ্র বলল। বাসায় আমি। অভ্রের মুখ থেকে মিথ্যা শুনবে এ তেপান্তরের কল্পনাতীত। তেপান্তর ভ্রুকুচকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে একটু পেছনে ঘুরে দেখ। অভ্র যেন বিষম খেলো ঘাড় ঘুরিয়ে তেপান্তরকে দেখে। ততক্ষণে রোদ্দুরে সে সামনে দাঁড়ালো। এবার অভ্র শুকনো ঢোক গিলল। তেপান্তর অব্দি ঠিক ছিল এ মেয়ে এখানে কি করে। সম্পর্কের প্রথম দিন প্রেমিক প্রেমিকা হাতে নাতে ধরা পড়ে, এ বোধহয় ইতিহাসে প্রথম ঘটল। সামনের চেয়ার দুটি টেনে তেপান্তর রোদ্দুর মুখোমুখি বসলো অভ্র অর্কিডের। অভ্র তখন কেবল ঠোঁট টেনে হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, অর্কিড ও রোদ্দুর আমার বোন, আর এ হলো আমার সিনিয়র কাম বড় ভাই, অথবা বলতে পারেন আমার একমাত্র বন্ধু তেপান্তর। অর্কিড হেসে বলল, আপু আমি অর্কিড। রোদ্দুর এবার মিষ্টি হেসে বলল, আমাকে আপু বলো না, তোমার ফ্রেন্ড কিন্তু আমার রোদ বলেই ডাকে, তুমিও রোদ বলতে পারো। পাশ থেকে ফোরন কেটে তেপান্তর বলল। ভুল বলি, কেবল বন্ধু নয়, বিশেষ বন্ধু। অর্কিড লাজুক হাসলো, বলল, আপনি ইন্টারন্যাশনাল মডেল, আমি আপনার অনেক বড় ফ্যান। এভাবে সামনাসামনি কখনো দেখবো ভাবিনি।
জানতাম না আপনি বাংলাদেশি, তবে তেপান্তর হেসে বলল, পৃথিবী গোল, তার উপরে খুব ছোট, ঘুরে ফিরে দেখা তো হয়েই যায়। অভ্র আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, রোদ, আমার পেছনে গোয়েন্দাগিরি করছিস ভালো কথা, তবে নিজে পাশে সেলিব্রিটি নিয়ে ঘুরছিস, ব্যাপারটা কি? হুম? রাগে দৃষ্টি নিক্ষেপ করে রোদ্দুর বলল, ও আমার ফ্রেন্ড, নিজে লুকিয়ে লুকিয়ে ডেট করছিস, আবার বড় বোনকে সন্দেহ করিস? সকলে একসাথে হেসে উঠল। সন্ধ্যা অবধি আড্ডা চলল চারজনার। এরপর কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই তারা ঠিক করলো বৈশাখী মেলায় যাওয়া যায়। আজ বৈশাখের 10ম দিন। দুটো রিক্সা দাঁড় করালো রোদ্দুর। রিক্সা ভাড়া দিয়ে দর কষাকষি করতে দেখে বাকি 3জন হা হয়ে চেয়ে রইল রোদ্দুরের দিকে। রিক্সাওয়ালা বলছে 80 টাকা ভাড়া, রোদ্দুর 40 টাকার বেশি 1 টাকাও দিবে না। শেষমেশ মিনিট 10 তর্কাতর্কির বাদ দুই পক্ষই ঠিক করলো ভাড়া হবে 50। তেপান্তর ফিসফিস করে বলল, এই মেয়ে, মাত্র 60 টাকার জন্য তুই এতটা ডেসপারেট কেন? রোদ্দুর বাম চোখ টিপে রিকশায় উঠতে উঠতে বলল, সেটা মেলায় গেলেই বুঝবি। রোদ্দুরের করা কাজে তেপান্তর যেন বরফ হয়ে গেল। এ তো মেয়েটার ব্যক্তিত্বের ঠিক উল্টো। এই ফাঁকে রোদ্দুর অর্কিডকে রিকশায় উঠতে বলল। তেপান্তর অভ্র পরের রিকশা উঠল। অভ্র চিবিয়ে চিবিয়ে বলল, এমন বোন থাকলে শত্রুর প্রয়োজন নেই। তেপান্তর হো হো করে হাসছে অভ্রের মুখের অবস্থা দেখে। এরপর পিঠ চাপড়ে বলল, থাক, মন খারাপ করিস না। মেলার মধ্যে ঢুকতেই তেপান্তরের হাঁসফাঁস শুরু হলো। এত এত ধুলো আর লোক সমাগম দেখে কোনো রকমে মাস্ক আর সানগ্লাস পরে নিল। হঠাৎ চোখের সামনে থেকে মেয়ে দুটো যেন হাওয়ায় মিলিয়ে গেল। অভ্র তেপান্তর এদিক সেদিক দৃষ্টি বুলিয়ে তাদেরকে আবিষ্কার করলো ফুচকার স্টলের সামনে। অর্কিড ঝাল ফুচকা খেয়ে ততক্ষণে নাকের চোখের পানিতে একাকার। এদিকে রোদ্দুর ভেলপুরিতে চোখ বুজে বাইর দিচ্ছে যেন অমৃত। নিজের প্রেয়সীর বেহাল দশা দেখে অভ্র 1 বোতল পানি কিনে দৌড়ে ছুটল সেই দিকটায়। তেপান্তরও পিছু পিছু গিয়ে দাঁড়ালো। অভ্র পানি এগিয়ে দিতেই অর্কিড ঝাড়ি দিয়ে বসলো। অভ্র আহম্মকের মতো চেয়ে রইল। এ মেয়ে অধিক ঝাল খেয়ে পাগল টাগল হলো নাকি? এদিকে রোদ্দুর হো হো করে হাসতে হাসতে পেটে হাত দিয়ে চেয়ারে বসে পড়লো। তেপান্তর ভ্যাবলার মতো এদের কাণ্ড দেখছে। অভ্র আমতা আমতা করে বলল, পানি খাবেন না? ফুচকা খাওয়ার মাঝখানে পানি খেয়ে পরবর্তী ফুচকাগুলো স্বাদ পাবো না। একসঙ্গে প্লেট শেষ করে তবেই পানি খেতে হয়। গলা উঁচিয়ে অর্কিড বলল, মামা, আরও 2 প্লেট, একটা ঝাল দিয়ে আরেকটা নর্মাল। তেপান্তর রোদ্দুরের পাশে বসে হা হয়ে তাকিয়েছিল এতক্ষণ। রোদ্দুর ভেলপুরি তেপান্তরের মুখে ঢুকিয়ে বলল, এভাবে তাকালে মেয়েটার পেটে ব্যথা হবে। তুই বরং এটা টেস্ট কর। একটু আগে জিজ্ঞেস করলি না 60 টাকায় কি হবে? 2 প্লেট ভেলপুরি হবে। তেপান্তর চিবোতে চিবোতে ফোঁস করে শ্বাস ফেলে মনে মনে আওড়ালো। মেয়ে মানুষ যতই ম্যাচিওর হোক না কেন, এসব বিষয় এদের বাচ্চামো থাকবেই থাকবে। মেলায় বিভিন্ন স্টল রয়েছে, হাতের তৈরি জিনিসপত্রের, দাঁতের শাড়ি, 3 পিস, বেতের তৈরি আসবাবপত্র, মাটির তৈরি অনেক কিছু, চুড়ি সহ আরো কত কত কি। অর্কিড আর রোদ্দুর জেদ ধরে বসে আছে এরা নাগরদোলা চড়বে। এদিকে অভ্র আর তেপান্তর নাখোশ। অবশেষে হার মানতে হলো নারীদের জেদের কাছে। নাগরদোলায় উঠে তেপান্তর আর অভ্রের জানের পানি শুকোনোর জোগাড়। এদিকে অর্কিড আর রোদ্দুর ঘুরে ঘুরে এদিক ওদিকে দোকান থেকে টুকিটাকি দেখতে লাগলো। অভ্র ছুটলো অর্কিডের পেছনে আর তেপান্তর রোদ্দুরের। তাঁতের শাড়ির স্টল হতে অভ্র নিজে পছন্দ করে গাঢ় নীল রঙা একটি শাড়ি কিনে দিল অর্কিডকে। প্রেমিকের দেওয়া প্রথম উপহার পেয়ে অর্কিডের মন পুলকিত হতে লাগলো বারংবার। সে একই দোকান হতে তেপান্তর একটি গাঢ় সবুজ রাঙা শাড়ি কিনলো। রোদ্দুর বেতের তৈরি 2টো ছোট্ট টেবিল ল্যাম্প কিনলো। অভ্র 2টি মাটির পুতুল শেপের ব্যাংক কিনে একটি অর্কিডকে আর একটি রোদ্দুরকে দিল। রোদ্দুর ও অভ্রকে মাটির তৈরি কারুকার্য শোভিত একটি অ্যাস্ট্রে গিফট করে বলল, তুই যে পরিমাণ সিগারেট খাস, এটা তোর জন্য পারফেক্ট গিফট। তাকে নিয়ে মজা উড়ালো 3 জনেই। অর্কিড অভ্রকে মাটির তৈরি ওয়াল হ্যাঙ্গিং গিফট করলো। চুড়ির দোকান হতে অর্কিড 1 মুঠো নীল কাচের চুড়ি কিনলো। তেপান্তর কানে মুখে জিজ্ঞেস করলো, রদ্দুর, তুই কিনবি না? রোদ্দুর কিছু বলার আগেই অর্কিড বলল, সরি, আমাকে বাসায় ফিরতে হবে।
কেউই দ্বিমত করলো না। অভ্র অর্কিড চলে গেল। এদিকে রোদ্দুর 12 মুঠ কাছের চুড়ি ঝুড়িতে রাখলো, সাথে 2 জোড়া 3 লেয়ারের অক্সিডাইজড ঝুমকো। তেপান্তর বুঝতে পারলো মেয়েটির চুড়ির প্রতি একরাশ মুগ্ধতা। কেউ একে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবে বিষয়টি, কারণ সবসময় মেয়েটির বাম হাতে 4টে কাছের চুড়ি দৃশ্যমান থাকে। তেপান্তর জিজ্ঞেস করলো, দূর কাঁচের চুড়ি তোর এতটা পছন্দ কেন? রোদ্দুর কিছুক্ষণ নীরব থেকে উত্তরে বলল, ভালোবাসা বোধহয় কাচের চুরির ন্যায়, শত যত্নের পরেও নিয়তি ধ্বংস। তেপান্তর ঠোঁট টেনে হেসে বলল, মোটেও নয়। আমার কাছে ভালোবাসা মানে সূর্য, যার দীপ্তোজ্জ্বল আলোকরশ্মি ব্যতীত পৃথিবী নামক গ্রহ অস্তিত্বহীন। রোদ্দুরকে সরিয়ে তেপান্তরই বিল পে করলো, যদিও এতে রোদ্দুর কিছুতেই রাজি হতে চাইল না। তেপান্তর ফিসফিস করে বলল, 1000 টাকারও কম। এত ছোট্ট একটা উপহার কি আমার থেকে গ্রহণ করা যায় না? আমাদের মাঝে এতটাই দূরত্ব। অগত্যা রোদ্দুর রাজি হয়েছিল। রোদ্দুর নিজের হাতের সকল ব্যাগগুলো তেপান্তরের হাতে ধরিয়ে বলল, তুই এখানে একটু ওয়েট কর, আমি আসছি। মোটেও কোথাও যাবি না, তুই এখানকার কিছুই চিনিস না, এরপর হারিয়ে যাবি। তেপান্তর সাই জানালো। তবে রোদ্দুর যাওয়ার সাথে সাথে তেপান্তর ভিড় ঠেলে আবার যে স্টলে সে ঢুকলো, নিজে পছন্দ করে একটি পায়েল কিনে বুক পকেটে রাখলো। এদিকে রোদ্দুর মায়ের জন্য বাসন্তী রঙের একটি তাঁতের শাড়ি কিনলো। এ রং সেহেলার বড্ড প্রিয়। পাটের তৈরি টোট ব্যাগ দেখে নিজেকে সামলাতে পারলো না সে। সেখান থেকেও 2টো ব্যাগ কিনলো 600 টাকায়। এরপরে ফিরে এলো তেপান্তরকে যেখানে দাঁড় করিয়ে গিয়েছে সেইখানটায়। আশেপাশে তেপান্তরকে না দেখে রীতিমতো কাঁপতে লাগলো মেয়েটি। দেপু, তুই কোথায়? আমি কোথায় খুঁজবো তোকে? আশেপাশে প্রতিটি দোকানের ভিড় ঠেলে খুঁজতে লাগলো মেয়েটি। চোখে একরাশ ভয়। কিসের ভয়? মানুষ হারাবার? আশেপাশে কত শত মানুষ, কত ভিড়, তবে রোদ্দুরের কাঙ্ক্ষিত মানুষটি নেই। রোদ্দুরের কাছের মানুষগুলো কেবল হারিয়ে যায়। মস্তিষ্ক এই একাকিত্ব সহ্য করতে পারল না। চক্ষু যুগলে অন্ধকারেরা নেমে এলো। শরীরের শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে গেল যেন মুহূর্তেই। ক্ষীণ শরীরটি এলিয়ে পড়তে নিলেই তাকে আঁকড়ে নিল একজোড়া বলিষ্ঠ হাত। অনাকাঙ্ক্ষিত স্পর্শে রোদ্দুর পিটপিট করে চোখ জোড়া মেলতেই পরিচিত মুখোশটি ভেসে উঠল চোখে। মেয়েটি ঝরঝর করে কেঁদে দিল এবার। তেপান্তর বেশ চিন্তায় পড়ল। হঠাৎ কি এমন হলো মেয়েটির? তেপান্তর এক হাতে রোদ্দুরকে জড়িয়ে কোনো রকমে ভিড় ঠেলে বেরিয়ে রিক্সা নিল। এরপর মেয়েটিকে পানি খাইয়ে শান্ত করে জিজ্ঞেস করলো কি হয়েছে, সে কাঁদছে কেন। রোদ্দুর কোনো রকমে নিজেকে শান্ত করে বলল, কোথায় ছিলি তুই? আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তোকে বলেছিলাম যে নড়বি না এক চুলো, তুই কেন আমার কথা শুনলি না? মেয়েটি নাক টেনে টেনে অভিযোগ করে যাচ্ছে, আর তেপান্তর কেবল মুগ্ধ হয়ে মেয়েটির চোখে চোখ রেখে তাকিয়ে আছে। তেপান্তর হাসলো। রোদ্দুর তার জন্য কাঁদছে। এরপর বলল, দূর পাগলি, ফোন করিসনি কেন? রোদ্দুর বোকা বনে গেল। আসলেই তো তখন সে কেন ফোন করলো না? হাসার চেষ্টা করে বলল, ভুলে গিয়েছিলাম। বিপদে পড়লে চোখ কান খোলা রাখবি সর্বদা। এরপরে রিক্সা এসে থামলো রঞ্জনের গেটে। তেপান্তর হাতের ব্যাগগুলো বুঝিয়ে দিল রোদ্দুরকে। শাড়ির প্যাকেটটি এগিয়ে দিয়ে বলল, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্য সামান্য উপহার। রোদ্দুর মিষ্টি হেসে নিজের কেনা বেতের টেবিল ল্যাম্প এগিয়ে দিতে দিতে বলল, আমিও আমার বন্ধুর জন্য গিফট কিনেছি, দেখ এরকম কিনেছি, তোর একটা আমার একটা। তেপান্তর প্যাকেটটি হাতে নিয়ে বলল, কখনো কেউ আমাকে উপহার দেয়নি। ধন্যবাদ রোদ, এই উপহার আমার কাছে অনেক স্পেশাল। রোদ্দুর চলে যেতে নিলেই পেছন থেকে আবার ডাকলো তেপান্তর। তোর সূর্যমুখী পছন্দ, তাই ফুল কিনতেই গিয়েছিলাম তখন। রোদ্দুর অবাক হয়ে পিছু ফিরে তাকালো। এরপর হাতে তুলে নিল 2টি সূর্যমুখী। ততক্ষণে সানকে কোলে নিয়ে সেহেলাও এসে হাজির। হেসে বললেন, তেপান্তর, তোর বাচ্চা কিন্তু বেশ মিষ্টি, আমাকে মোটেও জ্বালাতন করেনি। তবে ও কিন্তু রোদ্দুরের মতো সারাক্ষণ গায়ে ঘেঁষে আদর পেতে চায়। তেপান্তর হাসি টেনে বলল। আসলেই? সেহেলা মাথা নেড়ে সাই জানালেন। বললেন, ভেতরে আয়, রাতের খাবার খেয়ে তবেই ফিরবি। না না আন্টি, আরেকদিন আসবো, আজকে আমার একটু ব্যস্ততা আছে। তেপান্তর চলে যেতেই ঘরে ফিরল সেহেলা আর রোদ্দুর। রোদ্দুর কিনে আনা জিনিসগুলো একে একে মাকে দেখাতে লাগলো।
শাড়ি পেয়ে সেহেলা দারুণ উৎফুল্ল হলেন। বিগত 3 দিন তেপান্তর শ্বাস ফেলার সময়টুকু পায়নি। আজ সময় করে বেডসাইড টেবিলে রোদ্দুরের দেওয়া বেতের ল্যাম্পটি সেট করলো সে। উষ্ণ আভায় ঘরের পরিবেশটা যেন সম্পূর্ণ আলাদা ঠেকছে। ধপ করে বিছানায় পিঠ এলিয়ে দিল। সে ধীরে ধীরে রোদ্দুরকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু কবে থেকে এই নতুন অনুভূতির সূত্রপাত? এত সব প্রশ্নের উত্তর তার জানা নেই। তবে সে এটুকু জানে তার অনুভূতিগুলো মিথ্যে নয়। জীবনের এত সব অন্ধকার অধ্যায়ের মধ্যে এই অনুভূতিটুকু যেন এক চলতি রোদ্দুর। আজকাল তেপান্তরের হঠাৎ হঠাৎ ভীষণ মাথা যন্ত্রণা করে। মেডিসিন নিলেও এই যন্ত্রণা যেন এক চুল পরিমাণও কমে না। দ্রুত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভেবে নিজের ম্যানেজার ইদ্রিশকে কল করলো। ফোন রিসিভ হলো সঙ্গে সঙ্গে। ওপার থেকে ব্যতিব্যস্ত হয়ে ছেলেটি জিজ্ঞেস করলো, স্যার কি হয়েছে, কোনো সমস্যা? এত রাতে ফোন করলেন? কোনো সমস্যা হয়নি, আমি তোমাকে মেসেজে ডিটেলস বলছি। একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রেখো। কলেজে আজ রোদ্দুরের উপরে ভালোই প্রেসার ছিল। 3-3টে ক্লাস শেষে দুপুর 2টো নাগাদ কলেজ গেট দিয়ে বেরিয়ে বরাবরের ন্যায় রিকশার খোঁজে বন্ধ দোকানের ছাউনির নিচে দাঁড়ালো সে। পরনে তেপান্তরের গিফট করা সেই সবুজ তাঁতের শাড়িটি, চুলগুলো বেনুনি করা, কপালের অবাধ্য ছোট চুলগুলো ঘামে লেপ্টে আছে। মিনিট 10 দাঁড়িয়ে থেকেও কোনো কুল কিনারা হলো না। একটা রিকশারও দেখা মিলল না। অগত্যায় ক্লান্ত শরীর টেনে কোনো রকমে বাসার পথ ধরল মেয়েটি। ধীর লয়ে হাঁটতে হাঁটতে কত কি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সামনের মাসের প্রথম সপ্তাহে রোজা শুরু হবে। এ মাসে খরচটা যথাসম্ভব কমিয়ে আনতে হবে। রোজার মাসে এক্সট্রা খরচ হবে এ তো জানা কথা। শাড়ির আঁচল তুলে কপালের বিন্দু জমা ঘামগুলো মুছতেই সামনে তেপান্তরকে বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ্দুর অবাক হলো না। প্রায়শই তাকে এখানে ওখানে দেখা যায়, এভাবেই বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে আজ সে এমনি এমনি দাঁড়িয়ে নেই, ফটোশুট হচ্ছে। পরনে পাতলা ঢিলে ঢালা সাদা শার্ট, বরাবরের মতোই চুলগুলো এলোমেলো, ধূসর রাঙা চোখগুলো ক্যামেরা ফোকাসে তাক করা। আশেপাশে মানুষের জটলাই বলে দিচ্ছে তার ফ্যান ফলোয়ার এদেশেও বিশেষ কম নয়। ভিড় ঠেলে বেড়াতে রোদ্দুরের মিনিট 5 লাগলো। একে তো শরীরের দুর্বলতা, তার উপরে ওই উটকো ঝামেলা, ওদিকে গ্রীষ্মের উত্তাপে ভস্য হওয়ায় জোগাড়। আরেকটু হেঁটে মোড় অব্দি গিয়ে কোনো হিল্লে করতে হবে। দরকার হলে দাঁড়িয়ে থাকবে রিক্সা বা সিএনজির জন্য। তবুও আর এক কদমও আগানো সম্ভব নয়। ল্যাম্পপোস্ট আঁকড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল রোদ্দুর। হঠাৎ মুখমণ্ডলে শীতল বাতাস বয়ে গেল যেন। কারো শীষ বাজানোর শব্দে চোখ মেলল সে। তেপান্তর বাম হাতে চুলগুলো ব্যাকব্রাশ করে বলল, কিরে, তোকে দেখে মনে হচ্ছে রক্ত শূন্যতায় ভুগছিস। রোদ্দুর দাঁতে দাঁত পিষে চোখ পাকিয়ে তাকালো। ওভাবে তাকাস না, নিভু নিভু চোখ জোড়া এমনি যেটুকু আছে ওভাবে চোখ পাকালে কবে যেন কোটো ছেড়ে বেরিয়ে আসবে। বলেই মুখ চিপে হাসলো সে। এবার রোদ্দুর বেশ বিরক্ত হলো। এমনিতেই শরীর মন কোনোটাই তার ভালো নেই, তার উপরে এ ছেলে উড়ে এসে জুড়ে বসেছে। কর্কশ কণ্ঠে বলল, এ কি সমস্যা তোর? কাজ কাম নাই? যখন দেখি তখনই আগে পিছে ঘুরঘুর করিস কেন? কথাটুকু বলে তবেই শ্বাস ফেলল রোদ্দুর। তেপান্তর রোদ্দুরের হাত টেনে বলল, বাইকে ওঠ, এরপর বাকিটুকু শুনছি। তোকে জ্বালাতন করছি, বিরক্ত হোস এতে করে? হ্যান ত্যান যা খুশি সব শুনবো, ওকে? রোদ্দুর চুপচাপ বাইকে উঠে বসলো। বাইক চলতে লাগলো আপন গতিতে। শীতল হাওয়ায় রোদ্দুরের শরীর ছেড়ে দিল যেন। সে মাথায় এলিয়ে দিল তেপান্তরের কাঁধে। লুকিং গ্লাসে মেয়েটির পরিশ্রান্ত মুখ অবলোকন করে তেপান্তর কেবল প্রশান্তিময় হাসল। মেয়েটির সামান্য স্পর্শটুকুতেই তেপান্তরের হৃৎপিণ্ডের লাফালাফি বাড়ল কয়েক গুণ। শীতলতা ছড়িয়ে পড়ল শির দ্বারা বেয়ে। মুখে এক চলতি হাসি ফুটিয়ে বলল, রোদ্দুর, আমি তো আগেই বলেছি আমি বেকার মানুষ, কাজ কাম নেই। তুই আমার সেই ছোট্টবেলার বান্ধবী, তোর আগে পিছে না ঘুরলে কার ঘুরবো? চুপ কর, তোকে একটু আগে ফটোশুট দেখলাম, আমার পিছু কেন এলি? ফটোশুট শেষ করে তবেই এসেছি। এর প্রতি উত্তরে রোদ্দুর কিছু বলল না, কেবল মাথাখানা আরো একটু ভালোভাবে ঠেস দিল তেপান্তরের পিঠে। একটু আগে ছেলেটিকে অতগুলো কথা শোনানো মোটেও উচিত হয়নি। নীলা সকাল থেকে ঘুরঘুর করছে সারা বাড়িময়, তবে কেউ তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। আজ মেয়েটির জন্মদিন, তবে কি এ বাড়িতে কেউই জানে না? কেউ না জানুক, অধীরের তো জানা উচিত ছিল। পুরো বিকাল বিরস্ব মুখে মেয়েটি ছাদে দাঁড়িয়ে রইল।
অভ্র ছাদে এসে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো। সাধারণত ছাদে কেউ আসে না। হঠাৎ অভ্রের পকেট থেকে ফোনটা ভাইব্রেট করে উঠতেই অভ্র কিছুটা বিরক্ত হলো, যদিও তবে ফোন রিসিভ করলো। আননোন নাম্বার হতে কল করা হয়েছে। ব্যারিস্টার আয়ুষ্মান অভ্র বলছে। আমি আপনাকে বেশ ভালো করেই চিনি। আপনি অতিরিক্ত সাহস দেখাচ্ছেন বলে মনে হচ্ছে না। মজুমদারের নাতি আপনি। তাদের ফ্যামিলির সাথে আমার সম্পর্ক বলেই এখনও নির্বিঘ্নে ঘোরাঘুরি করছেন, না হয় কবেই। হাউ ডেয়ার ইউ! ফোন করে ব্ল্যাকমেল করছেন? আমি মজুমদার ম্যানশনের কেউ নই। আপনারা যা খুশি করুন, দেখি আমার কি করতে পারেন। বাই দ্য ওয়ে, কি আপনি? ফররুক বলছি। আপনার কারণে আমার একমাত্র ছেলেকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে। আপনি ভাববেন না আপনি শান্তিতে বাইরে ঘুরবেন ফিরবেন। আপনার লাইফ আমি হেল করে দিব। আসলে আমি জেনে শুনে আপনার ছেলে বিপক্ষে কেস হাতে নিয়েছে। একজন মন্ত্রী হয়ে অশোভন আচরণ করছেন বলে মনে হয় না। আপনার উচিত সমাজের স্বচ্ছতা বজায় রাখা। এদিকে অপরাধের জন্য আমাকে হুমকি ধামকি দিতেও দেখি আপনার বাচ্চা না। এসব আপনার ভাববার বিষয় না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি আঙ্গুল বাঁকাতেও জানি। কত কোটির বিনিময়ে এই মামলা পোস্টপন করবেন? বিষয়টা ভাবতে হচ্ছে। আমি তো জানি টাকার কাছে সব গলে জল। বলুন আপনি কত চান? তাহলে 100 কোটি। মস্কারা করছেন? আপনি আয়ুষ্মান অভ্রকে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? অসম্ভব। একবার ভাবুন, এই প্রমাণ আমি আদালতে পেশ করলে আমার জেতার সম্ভাবনা কতটুকু। কি কি বলতে চাচ্ছেন আপনি? আপনার সাথে আমার কথোপকথন আমি রেকর্ড করে নিয়েছি। উকিল হয়েও দেখছি জানেন না আদালতে ভয়েস রেকর্ডিংয়ের ভ্যালু কতটুকু। চাক্ষুষ সাক্ষীও আছেন, সে চিন্তা আপনাকে করতে হবে না। আপনাকে বাগে আনতে কি করা লাগবে তা আমার বেশ ভালো করেই জানা। কাছের মানুষগুলোকে না হয় সামলে রাখবেন। হ্যাঁ, যা যা পারেন করে নিন। বলেই ফোন কাটলো অভ্র। নীলা এতক্ষণ গোল গোল চোখে তাকিয়েছিল। যে ছেলের মুখ দিয়ে একটু আগে একটা শব্দও বেরাচ্ছিল না, সে কিনা এখানে একজন মন্ত্রীকে যথারীতি থ্রেট করছে। নীলা ছাদ ছেড়েছে অনেকক্ষণ। অভ্রের ভিতরটা আনচান করছে। তার কাছের মানুষ বলতে কাকে বোঝালেন লোকটি? যাই করুক না কেন এই কেস হতে এক চুলো সরে দাঁড়াবে না অভ্র। আগেই বিষয়টি আন্দাজ করেছিল সে, তবে জল এত দূর গড়াতে পারে তা অভ্রের ভাবনায় ছিল না। অরিত্র বেশ ভরকে আছে। ক্যাম্পিং এর নাম করে এভাবে কিডন্যাপ হয়ে যাবে তা সে কল্পনাও করেনি। সিনথিয়াকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে অরিত্র কোনো রকমে সিনথিয়ার মাথা নিজের বুকে চেপে ধরে ফিসফিস করে বলল, শব্দ করিস না। সিনথিয়া যাদেরকে বন্ধু ভেবে এসেছে এতকাল ধরে, তারা ইলুমিনিতির পূজারী ফিলিউরা ক্যাল্টের মেম্বার। বছরে একবার যারা দেবতার উদ্দেশ্যে মানুষ বলি দিয়ে থাকে। ইউনিভার্সিটির শুরুর দিনগুলোতেও এ কাল্ট নিয়ে নানান কানাঘুষা শুনলে গুজব বলে উড়িয়ে দিয়েছিল অরিত্র। বাংলাদেশের থেকে ফিনল্যান্ডে পা রেখে এটা বিশ্বাস করা আসলেই বেশ কঠিন যে মানুষ মানুষের মাংস খুবলে খায়। অরিত্র, আমার জন্যই আজ তোকে এত বড় বিপদে পড়তে হলো। চুপ কর, এখানে তোর কোনো দোষ নেই। এরা আমাদের কিছুই করতে পারবে না। আমি অলরেডি পুলিশকে ইনফর্ম করে ফেলেছি। তবে সমস্যা বাঁধলো কাল্ট মেম্বাররা তাদের ধরে ফেললো। আশেপাশের পরিবেশ এতটাই ভয়ঙ্কর, সিনথিয়া চোখ বুজে নিল। এদিকে মানুষ পচা উটকো গন্ধে বমি করে দেওয়ার জোগাড়। সারা রাত তাদের দুজনকে এক মূর্তির সামনে বেঁধে রেখে নানা রিচুয়াল করা হলো। অদ্ভুত ভঙ্গিতে নাচতে লাগলো কাল্ট মেম্বাররা। কাঁচা রক্ত ঢেলে দিল অরিত্র ও সিনথিয়ার মাথায়। সিনথিয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। অরিত্র এরপরে ঠিক কতক্ষণ হুঁশে ছিল তা তার ঠিক মনে নেই। অরিত্রের যখন সেন্স ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। হাতের স্লাইন খুলে হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরোতেই একজন পুলিশ অফিসার তাকে কাম ডাউন করলো। অরিত্র তাকে জিজ্ঞেস করলো, সিনথিয়া কোথায়? অফিসার হাতের ইশারায় সিনথিয়ার কেবিন দেখিয়ে দিল। তাদের সুরক্ষার জন্য অফিসারদের নিয়োজিত করা হয়েছে। ফিলিউরা আন্ডার কভার নিষিদ্ধ কাল্ট। সেদিন সেখানে উপস্থিত সবাইকে যদিও পুলিশ গ্রেপ্তার করেছে, তবে তাদের বিরুদ্ধে কোনো বিশেষ প্রমাণ নেই। উচ্চ পদস্থ কর্মকর্তারাও এই কাল্টের সদস্য হতে পারে, তাই আপাতত এদেশে তারা সুরক্ষিত নয়। বিগত আনঅফিসিয়াল রেকর্ড হতে জানা যায় যারাই এ কাল্টের ভিকটিম হয় তাদের স্যাক্রিফাইসের আগ অব্দি নিস্তার মেলে না। তাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হতে তাদের
দুজনের অ্যাডমিশন মাইগ্রেশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। অধীর সন্ধ্যা নাগাদ বাসায় ফিরলেও 10:30 অবধি ঘুমিয়েই কাটিয়েছে। নীলা বিরস মুখে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। একটু পর পর নিজ মনে গজগজ করে উঠছে। পাশে আফটান শেখ বসতেই সে নিজেকে যথেষ্ট সামলে নিল। মামনি, ব্যস্ত হইও না। হ্যাপি বার্থডে প্রিন্সেস। কারণই হাতে পায়েসের বাটি নিয়ে আস্তে আস্তে বলল। তাই বুঝি? অর্কিড আর অধীর হাতে কেক নিয়ে ড্রয়িং রুমে আসতেই চারজন একসাথে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হলো। এরপরে সবাই রাতের খাবার খেতে ডাইনিংয়ে বসলো। নীলা সারাদিন বোকার মতো মন খারাপ করে রাখায় টেরই পেল না যে কারণই এত সব আয়োজন করেছেন। তবে টেবিলে বসেও কেউ খাওয়া শুরু করলো না। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো,